ভারতের বৃহত্তম দুর্গ চিত্তরগড় দুর্গ ৭০০ একর আয়তনের একটি ইউনেস্কো স্থাপনা যা ৬৫০ খ্রিস্টাব্দে মরি রাজবংশ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, পরে বাপ্পা রাওয়াল কর্তৃক দখল করা হয়েছিল। জলের দুর্গ নামে পরিচিত, এটি একসময় ৮৪টি জলাশয় ধারণ করত, যদিও এখন মাত্র ২২টি অবশিষ্ট রয়েছে। বিখ্যাত যুদ্ধের বাইরেও দুর্গটি রানাকুম্ভ প্রাসাদের ভূতের কিংবদন্তি। ১৫৬৭-৬৮ সালে আকবরের নির্দেশে ৩০,০০০ বেসামরিক নাগরিকের বিশাল জৌহর, গণ আত্মহত্যা এবং রানী পদ্মিনীর আয়না দৃশ্য কিংবদন্তির সাথে গভীরভাবে জড়িত। মূল অজানা বা কম পরিচিত ঐতিহাসিক দিক: জল দুর্গ উপাধি, যদিও প্রায়শই তার যুদ্ধের জন্য স্বীকৃত, চিত্তরগড়কে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। ৮৪টি বিভিন্ন জলাশয়কে আশ্রয় দিয়েছিল, যার মধ্যে প্রায় ২২টি আজ বিদ্যমান। এটি কেবল একটি স্থলদুর্গ নয় বরং জল দুর্গ নামে পরিচিত ছিল। রানাকুম্ভ প্রাসাদের ভুতুড়ে কিংবদন্তি: রানাকুম্ভ প্রাসাদের পোড়া ধ্বংসাবশেষ অবরোধের সময় জোহরের সাথে জড়িত মহিলাদের আত্মা দ্বারা আচ্ছন্ন ছিল বলে বিশ্বাস করা হয়। দর্শনার্থী এবং স্থানীয়রা কখনও কখনও কণ্ঠস্বর শুনতে, ছায়া দেখতে বা অব্যক্ত ঘটনাগুলি অনুভব করার কথা জানান। ৩০,০০০ বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ড: ১৫৬৭-৬৮ অবরোধের পর আকবর দুর্গের মধ্যে প্রায় ৩০,০০০ অযোদ্ধা হিন্দু বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডের নির্দেশ দেন, যা কখনও কখনও জওহরের রোমান্টিক গল্প দ্বারা আবৃত একটি নৃশংস ঘটনা। রাজপুতদের পূর্বে উৎপত্তি: সিসোদিয়া রাজপুতদের দ্বারা নির্মিত এই জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে, দুর্গটি ৭ম শতাব্দীতে মরি রাজবংশ, বিশেষ করে চিত্রাঙ্গদা মরি, দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাপ্পা রাওয়াল কর্তৃক দখল করা হয়েছিল। আয়না সৌন্দর্যের কিংবদন্তি: পদ্মিনী প্রাসাদটি এই কিংবদন্তির সাথে জড়িত যে আলাউদ্দিন খলজিকে কেবল আয়নায় রানী পদ্মিনীর প্রতিচ্ছবি দেখতে দেওয়া হয়েছিল যাতে তিনি সরাসরি তার দিকে তাকাতে না পারেন। বিজয় স্মৃতিস্তম্ভ: বিজয় স্তম্ভ, বিজয়ের মিনার ১৪৪৮ সালে রানাকুম্ভ দ্বারা নির্মিত হয়েছিল, শুধুমাত্র একটি প্রতিপক্ষের উপর নয়, মালওয়া এবং গুজরাটের সম্মিলিত সেনাবাহিনীর উপর তার বিজয়ের স্মরণে। দুর্গটি আজ একটি জীবন্ত জাদুঘর হিসেবে দাঁড়িয়ে আছে যা গভীর রাজপুত বীরত্ব এবং ট্র্যাজেডির প্রতিনিধিত্ব করে। ১৩০৩ সালে দিল্লি সুলতানি বা দিল্লি সুলতানদের শাসক আলাউদ্দিন খলজি চিত্তরগড় জয় করার জন্য একটি সেনাবাহিনীর নেতৃত্ব দেন, যা গুহিলা রাজা রত্নসিংহের শাসনাধীন ছিল। ৮ মাস ধরে অবরোধের পর আলাউদ্দিন চিত্তর দখল করেন। তার সভাসদ আমির খসরুর মতে, এই বিজয়ের পর তিনি ৩০,০০০ স্থানীয় হিন্দুকে গণহত্যার নির্দেশ দেন। পরবর্তী কিছু কিংবদন্তিতে বলা হয়েছে যে আলাউদ্দিন রত্নসিংহের সুন্দরী রানী পদ্মিনীকে বন্দী করার জন্য চিত্তর আক্রমণ করেছিলেন, তবে বেশিরভাগ আধুনিক ঐতিহাসিক এই কিংবদন্তির সত্যতা প্রত্যাখ্যান করেছেন। কিংবদন্তিতে আরও বলা হয়েছে যে পদ্মিনী এবং অন্যান্য মহিলারা জৌহর, গণ আত্মহত্যা দ্বারা আত্মহত্যা করেছিলেন। ইতিহাসবিদ কিশোরী শরণ লাল বিশ্বাস করেন যে আলাউদ্দিনের বিজয়ের পর চিত্তরগড়ে একটি জৌহর ঘটেছিল, যদিও তিনি পদ্মিনীর কিংবদন্তিকে ঐতিহাসিক বলে উড়িয়ে দেন। অন্যদিকে, ঐতিহাসিক বানারসি প্রসাদ সাক্সেনা এই জওহর আখ্যানটিকে পরবর্তী লেখকদের দ্বারা বানোয়াট বলে মনে করেন, কারণ খসরু চিত্তরগড়ে কোনো জওহরের কথা উল্লেখ করেননি, যদিও তিনি রণথম্ভোর বিজয়ের সময় জওহরের কথা উল্লেখ করেছেন। আলাউদ্দিন তার ছোট ছেলে খিজির খান অথবা খিজির খান-কে চিত্তরগড়ের দায়িত্ব দেন এবং রাজপুত্রের নামানুসারে চিত্তর দুর্গের নামকরণ করা হয় খিজিরবাদ। খিজির খান যখন শিশু ছিলেন, তখন প্রকৃত প্রশাসন মালিক শাহিন নামে একজন দাসের হাতে হস্তান্তর করা হয়। রানা হাম্মির এবং উত্তরসূরিরা সম্পাদনা দুর্গে খিজির খানের শাসন ১৩১১ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয় এবং রাজপুতদের চাপের কারণে তিনি শনিগ্রা প্রধান মালদেবের কাছে ক্ষমতা অর্পণ করতে বাধ্য হন, যিনি ৭ বছর ধরে দুর্গটি দখল করেছিলেন। হাম্মি সিং মালদেবের কাছ থেকে দুর্গের নিয়ন্ত্রণ দখল করেন এবং চিত্তর আবারও তার অতীত গৌরব ফিরে পান। হাম্মির ১৩৭৮ খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগে মেওয়ারকে একটি মোটামুটি বৃহৎ এবং সমৃদ্ধ রাজ্যে রূপান্তরিত করেছিলেন। তার জন্মস্থানের নাম অনুসারে তার বংশ সিসোদিয়া নামে পরিচিতি লাভ করে। তার পুত্র রানা ক্ষেত্র সিং বা রানা খেতা তার উত্তরসূরি হন এবং সম্মান ও ক্ষমতার সাথে রাজত্ব করেন। রানা খেতার পুত্র রানা লক্ষ্য, যিনি ১৩৮২ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, তিনিও বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করেন।
তার বিখ্যাত নাতি রানা কুম্ভ ১৪৩৩ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং ততক্ষণে মালওয়া ও গুজরাটের মুসলিম শাসকরা যথেষ্ট প্রভাব বিস্তার করে শক্তিশালী মেওয়ার রাজ্য দখল করতে আগ্রহী হয়ে ওঠেন। রানা সাঙ্গার অধীনে চিত্তরগড় সম্পাদনা রানা সাঙ্গা তার ভাই পৃথ্বীরাজ এবং জয়মলের সাথে দীর্ঘ সংগ্রামের পর ১৫০৯ সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন উচ্চাভিলাষী রাজা যার অধীনে মেওয়ার ক্ষমতা এবং সমৃদ্ধির শীর্ষে পৌঁছেছিল। রানা সাঙ্গার অধীনে রাজপুত শক্তি তার শীর্ষে পৌঁছেছিল এবং উত্তর ভারতে তাদের ক্ষমতা আবার পুনরুজ্জীবিত করার হুমকি দেয়। তিনি উত্তরে পাঞ্জাবের সাতলুজ থেকে দক্ষিণে মালওয়ার নর্মদা নদী পর্যন্ত একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মালওয়া এবং পশ্চিমে থর মরুভূমি জয় করার পর এবং পূর্বে বায়ানা পর্যন্ত। তার সামরিক জীবনে তিনি খাটলির যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করেন এবং রাজস্থানের বেশিরভাগ অংশ মুক্ত করতে সক্ষম হন এবং চাঁদোয়ার সহ উত্তর প্রদেশের কিছু অংশের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তিনি উত্তর প্রদেশের অংশ তার মিত্র রাও মানিক চাঁদ চৌহানকে দেন যারা পরে খানোয়ার যুদ্ধে তাকে সমর্থন করেছিলেন। এরপরে রানা সাঙ্গা ইব্রাহিম লোধির সাথে আরেকটি যুদ্ধ করেন যা ধোলপুরের যুদ্ধ নামে পরিচিত যেখানে আবার রাজপুত সংঘ জয়লাভ করে। এবার তার বিজয়ের পর সাঙ্গা চান্দেরি সহ মালওয়ার বেশিরভাগ অংশ জয় করেন এবং তার একজন আবাসিক মেদিনী রায়কে তা প্রদান করেন। রায় চান্দেরিকে রাজধানী করে মালওয়া শাসন করেন। সাঙ্গা তার ৩ মিত্রের সাথে ৫০,০০০ রাজপুত কনফেডারেশন নিয়ে গুজরাট আক্রমণ করেন। তিনি গুজরাট সুলতানি লুণ্ঠন করেন এবং রাজধানী আহমেদাবাদ পর্যন্ত মুসলিম সেনাবাহিনীকে তাড়া করেন। তিনি উত্তর গুজরাটকে সফলভাবে সংযুক্ত করেন এবং সেখানে শাসন করার জন্য তার একজন আবাসিককে নিযুক্ত করেন। সুলতানদের উপর ধারাবাহিক বিজয়ের পর তিনি রাজস্থান, মালওয়া এবং গুজরাটের বিশাল অংশে সফলভাবে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। এই বিজয়ের পর তিনি বাবরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য এবং দিল্লিতে হিন্দু শক্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উত্তর ভারতের বেশ কয়েকটি রাজপুত রাজ্যকে একত্রিত করেন। তিনি কিছু আফগানের সহায়তায় ১০০,০০০ রাজপুতের একটি বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন, যার মধ্যে বাবরকে বিতাড়িত করার জন্য এবং দিল্লি দখল করে তার অঞ্চল সম্প্রসারণ করার জন্য তিনি অগ্রসর হন। আগ্রা, উত্তর ভারতের আধিপত্যের জন্য রাজপুত ও মুঘলদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তবে বাবরের উচ্চতর সেনাপতিত্ব এবং আধুনিক কৌশলের কারণে খানোয়ায় রাজপুত কনফেডারেশনের শোচনীয় পরাজয় ঘটে। এই যুদ্ধটি পানিপথের প্রথম যুদ্ধের চেয়েও ঐতিহাসিক ছিল কারণ এটি ভারতে মুঘল শাসনকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিল এবং পুনরুত্থিত রাজপুত শক্তিগুলিকে চূর্ণ করেছিল। এই যুদ্ধে কামান, ম্যাচলক, সুইভেল বন্দুক এবং মর্টার ব্যবহার করা হয়েছিল যা সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল। জয়পুরের পৃথ্বীরাজ সিং প্রথম এবং মারোয়ারের মালদেও রাঠোর রানা সাঙ্গাকে অচেতন অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে তুলে নিয়ে যান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বাবরকে পরাজিত করে দিল্লি জয় না করা পর্যন্ত চিত্তরগড়ে ফিরে না যাওয়ার শপথ নেন। তিনি পাগড়ি পরাও বন্ধ করে দেন এবং মাথায় কাপড় জড়িয়ে রাখতেন। বাবরের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় তার নিজের অভিযাত্রা তাকে বিষ প্রয়োগ করেন, যারা বাবরের সাথে আর একটি যুদ্ধ চাননি। তিনি ১৫২৮ সালের জানুয়ারিতে কালপিতে মারা যান। তার পরাজয়ের পর চান্দেরির যুদ্ধে বাবরের কাছে তার সামন্ত মেদিনী রায় পরাজিত হন এবং বাবর রায় রাজ্যের রাজধানী চান্দেরি দখল করেন। মেদিনীকে চান্দেরির পরিবর্তে শামশাবাদ প্রদান করা হয় কারণ এটি মালওয়া জয়ের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু রায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং যুদ্ধ করে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেন। মুসলিম সেনাবাহিনীর হাত থেকে তাদের সম্মান রক্ষা করার জন্য রাজপুত মহিলা এবং শিশুরা আত্মহনন করে। বিজয়ের পর বাবর রায়ের শাসিত মালওয়া সহ চান্দেরি দখল করেন।